আমি মোহাম্মদ ফজলুল হক, প্রভাষক, রসায়নশাস্ত্র, পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়। আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করব। তার আগে যেহেতু সরাসরি কথা বলার সুযোগ হয়নি, তাই এই বই পুস্তকও অনেকেই হয়তো বা কিনেছে, অনেকে কেননি। কিছু বই অবশ্যই সংগ্রহ করতে হবে। নতুন বই বাজারে এসে গেছে। এই বইয়ের নাম আমি কয়েকটা লিখে দিচ্ছি, এখান থেকে যে কোনো আপাতত একটা বই অন্তত কিনলেই হবে। 1 নাম্বার হাজারি স্যার, সরোজকান্তি সিংহ হাজারি, বাজারে হাজারি স্যার বললেই হবে। 2 মাহবুব হাসান লিঙ্কন, স্যার। কমপক্ষে একটা, যদি পারো 2টা বই অবশ্যই সংগ্রহ করবা। এই রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে যদিও চ্যাপ্টার 5-10টা চ্যাপ্টার আছে, কিন্তু চ্যাপ্টার 5টা হলো পড়া মোটামুটি এই 5 চ্যাপ্টারে অনেক বেশি পড়া। 19-এ যেখানে একটা বই পড়ে আসতো, এখানে কিন্তু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আলাদা আলাদা করে পড়তে হবে। এই ফার্স্ট পার্টের প্রথম 5টা চ্যাপ্টারের মধ্যে দ্বিতীয় চ্যাপ্টারের নাম হলো গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন নিয়েই আমরা এখানে আলোচনা শুরু করব, ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা যারা পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা অবশ্যই আমাদের এই কলেজের পেজে এসে, কলেজের ফেসবুক পেজ যেটা আছে, এখানে তোমরা অবশ্যই ক্লাস নিয়মিতভাবে দেখবা। তাহলে ধারাবাহিকভাবে যদি দেখো, তাহলে অবশ্যই আশা করি সামনাসামনি যেভাবে কাজে লাগতো, এখানেও তোমরা সেইভাবেই, এই জিনিসটা তোমাদেরও সেভাবেই কাজে লাগবে। তবে পড়াশোনায় ধারাবাহিকতা থাকতে হবে, ধারাবাহিকতার বিকল্প নাই। সায়েন্সের পড়াশোনা, যে কোনো সাবজেক্টেরই পড়াশোনা অবশ্যই ধারাবাহিক হইতে হবে। ধারাবাহিকতা ছাড়া ভালো ফলাফল আশা করা যাবে না। তাই আশা করি তোমরা অবশ্যই আমার যতদিন এই করোনাকালীন পরিস্থিতি আছে, যতদিন সরাসরি ক্লাস নেওয়ার সুযোগ হয়নি, ততদিন অবশ্যই তোমরা সব স্যারদের যে পড়া আপলোড দিবে, সেই ভিডিওগুলো দেখে সেটা পড়ার চেষ্টা করবা, বোঝার চেষ্টা করবা। আমরা আজকে এই গুণগত রসায়নের সামান্য কিছু আলোচনা করব। এই গুণগত রসায়ন তোমরা পড়ে আসছো। আমরা প্রথমতই গুণগত রসায়ন, এখন এই চ্যাপ্টারগুলোতে কিন্তু অনেক পড়ার সংমিশ্রণ আছে। একটা চ্যাপ্টারে বিভিন্ন চ্যাপ্টার অনেক পড়া একসঙ্গে করা আছে, যেন নামকরণের সাথে চ্যাপ্টারের তেমন একটা মিল নাই। এই চ্যাপ্টারের প্রথম আলোচ্য বিষয় হলো পরমাণুর গঠন। 19-এ পড়ে আসছে অনেকেই। পরমাণুর গঠন, পরমাণু কি কি নিয়ে গঠিত, কোথায় কি থাকে, এই বিষয়গুলো নিয়েই মূলত এখানে আলোচনা করা হবে। পরমাণুর গঠন বলতে গিয়ে প্রথমেই যে জিনিসটা জানতে হয় সেটা হলো মৌলিক কণিকা। এই মৌলিক কণিকাটা কি? মৌলিক কণিকা, প্রতিটি পরমাণু যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলে। পরমাণু যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত, তাদেরকে মৌলিক কণিকা বলে।
এই মৌলিক কণিকা আবার 3 ধরনের। মৌলিক কণিকা মৌলিক কণিকা 3 ধরনের। এক, স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকা। 2, অস্থায়ী মৌলিক কণিকা। আর একটা হলো ভারী বা কম্পোজিট, ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা। ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা। এই 3 ধরনের মৌলিক, স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা। আমরা এই 3 ধরনের কণিকা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব। এই মৌলিক কণিকার ভাগ যেটা স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, একটা ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা। এই স্থায়ী মৌলিক কণিকাটা কি? স্থায়ী মৌলিক কণিকা হলো যে সমস্ত মৌলিক কণিকা সকল পরমাণুর সাধারণ উপাদান হিসেবে, সব পরমাণু ভাঙলেই যে সমস্ত কণিকা পাওয়া যাবে তাদেরকে বলা হয় স্থায়ী মৌলিক কণিকা। অথবা যে সমস্ত পরমাণু, সকল পরমাণু, যে সমস্ত মৌলিক কণিকা সকল পরমাণু সাধারণ কণিকা হিসেবে থাকে তাদেরকে স্থায়ী মৌলিক কণিকা বলে। এই স্থায়ী মৌলিক কণিকা আবার 3টি। স্থায়ী মৌলিক কণিকা 3টি। এটার এক, এটা সম্পর্কে সবারই ধারণা আছে, ইলেকট্রন। ইলেকট্রন পরমাণুর সবচেয়ে ক্ষুদ্রতম কণা। এটা 1897 সালে বিজ্ঞানী জে থমসন 1897 সালে জে থমসন ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত একটি কণা। এর ভর অতি নগণ্য। ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1840 ভাগের 1 ভাগ। এটি ঋণাত্মক চার্জযুক্ত। প্রকৃত চার্জ 1.60 গুণন 10⁻19 কুলম। আমরা এই যে জিনিসগুলো ইলেকট্রন সম্পর্কে না জানলেই নয়, সেটা জানতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে। এক, এটা হলো ইলেকট্রনের প্রকাশ। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই মাইনাস দ্বারা। প্রকাশ হলো ই মাইনাস দ্বারা। ভর, ইলেকট্রনের ভর সবচেয়ে কম, তারপরে প্রকৃত ভর 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম বা 31 কেজি। চার্জ, এটি ঋণাত্মক চার্জযুক্ত। চার্জ হলো 1.60 গুণন 10⁻⁻19 কুলম। আর অবস্থান, ইলেকট্রনের অবস্থান কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। এই ইলেকট্রনের চার্জ, ভর, এই জিনিসগুলো মুখস্থ থাকতে হবে, বিভিন্ন অঙ্ক করার সময় লাগবে। তাহলে ইলেকট্রন পরমাণু সবচেয়ে ক্ষুদ্রতম কণা। 1897 সালে জে থমসন এই ইলেকট্রন আবিষ্কার করেন। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। এটা ভর হলো 9.11 গুণন 10⁻28 গ্রাম। এই ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1840 ভাগের 1 ভাগ। কিন্তু এটা ঋণাত্মক চার্জযুক্ত কণা। এর চার্জ আপেক্ষিকভাবে -1 ধরা হয়, কিন্তু প্রকৃত চার্জ 1.60 গুণন 10⁻⁻19 কুলম। আর অবস্থান কক্ষপথ। আরেকটা স্থায়ী মৌলিক কণিকা হলো প্রোটন। ইলেকট্রনের ন্যায় প্রোটনও সকল পরমাণুর সাধারণ কণিকা। এটি 1919 সালে বিজ্ঞানী রাদারফোর্ড এই নামকরণ করেন প্রোটন। ইনি বলেন যে ইলেকট্রনের ন্যায় প্রোটনও সব পরমাণু সাধারণ কণিকা হিসেবে থাকবে। এটার এককভাবে আবিষ্কার হয়নি, বিভিন্ন বিজ্ঞানী এটা অস্তিত্ব আবিষ্কার করেন। সব শেষে বিজ্ঞানী রাদারফোর্ড এর অবস্থান বলেন এবং নামকরণ করেন প্রোটন। এই প্রোটন, এটা হলো পরমাণুর একটি স্থায়ী মৌলিক কণিকা। এটাকে প্রকাশ করা হয়
প্রকাশ H প্লাস অথবা P দ্বারা প্রকাশ করা হয়। এর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। প্রকৃত ভর 1.673 গুণন 10⁻⁻24 গ্রাম। এটি ধনাত্মক চার্জযুক্ত। এর চার্জ 1.60 গুণন 10⁻90 কুলম্ব 90 কুলম্ব। অবস্থান পরমাণুর কেন্দ্রে। অবস্থান পরমাণুর কেন্দ্রে। এটা পড়ে আসছে তোমরা যে জানার জন্য কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে, যদি এটা পরে আবিষ্কার হয়েছে, কোনো পরমাণুর প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলে। একে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এই পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো পরমাণুর প্রোটনের সংখ্যাই হলো ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এগুলো প্রোটন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবার নিউট্রন। এটা 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক এই নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রাল থেকে নিউট্রন, আধান নিরপেক্ষ হওয়ার কারণেই নামকরণ করা হয়েছে নিউট্রন। একে প্রকাশ করা হয় স্মল এন দ্বারা। প্রকাশ হলো এন দ্বারা প্রকাশ করা হয়। এটির ভরও একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। প্রকৃত ভর 1.675 গুণন 10⁻⁻24 গ্রাম। এটি চার্জ নিরপেক্ষ, এই জন্য এর চার্জ 0 ধরা হয়। আর অবস্থান প্রোটনের সাথে এটি কিন্তু পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। এই জন্য কোনো পরমাণুর প্রোটন এবং নিউট্রনের সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা বলা হয়। প্রোটন ও নিউট্রনের সংখ্যার প্রোটন ও নিউট্রনের সংখ্যার সমষ্টিকে ওই পরমাণুর ভর সংখ্যা বলে। পরমাণুর ভর সংখ্যা বলে। একে এ দ্বারা প্রকাশ করা হয়। ক্যাপিটাল এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা এখানে একটা জিনিস, এই যে প্রোটনকে H প্লাস দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনকে H প্লাস দ্বারা প্রকাশ করার পিছনে যেটা যুক্তি, একটা হাইড্রোজেনের মধ্যে কিন্তু একটা ইলেকট্রন আছে আর একটা প্রোটন আছে। একমাত্র হাইড্রোজেন যেখানে কোনো নিউট্রন নেই। সব পরমাণুতে নিউট্রন থাকলেও এই হাইড্রোজেন 1 এই আইসোটোপের সংজ্ঞা পরে পড়ব। এই 90 পরে আসছে। এই হাইড্রোজেন এই আইসোটোপে কোনো নিউট্রন নেই। বাকি সব পরমাণুতেই কিন্তু নিউট্রন আছে। নিউট্রন নেই। এই হাইড্রোজেনের একটা প্রোটন একটা ইলেকট্রন আছে। এইখান থেকে যদি ইলেকট্রনটা বের করে নেই তাহলে থাকতেছে শুধু কিন্তু প্রোটন। এই জন্য প্রোটনকে H প্লাস দ্বারা প্রকাশ করা হয়। হাইড্রোজেন থেকে একটি ইলেকট্রন সরিয়ে নিলে এখানে আছে একটা ইলেকট্রন একটা প্রোটন H প্লাস, এখান থেকে একটা ইলেকট্রন বের করে নিলে থাকতেছে শুধু প্রোটনটা থাকতেছে। এই যেহেতু শুধু প্রোটন থাকে এই জন্য প্রোটনকে কিন্তু H প্লাস দ্বারাও প্রকাশ করে। H প্লাস বললে শুধু একটা প্রোটন বোঝাচ্ছে, প্রোটন প্রকাশ। H প্লাসকে প্রোটন বলা হয়। আচ্ছা, এটা হলো স্থায়ী মৌলিক কণিকা। এবার অস্থায়ী মৌলিক কণিকা।
অস্থায়ী মৌলিক কণিকা। এটা অস্থায়ী বলে কোনো পরমাণুতে আছে, কোনো পরমাণুতে নাই, থাকলেও তাদের উপস্থিতি অল্প সময়ের জন্য হয়, এদেরকে অস্থায়ী মৌলিক কণিকা বলা হয়। যেমন মেসন, পায়ন, বেরিয়ন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি। এই অস্থায়ী মৌলিক কণিকার সংখ্যা প্রায় 200। অস্থায়ী মৌলিক কণিকার সংখ্যা প্রায় 200। এটা হলো অস্থায়ী মৌলিক কণিকা। আরেকটা আছে ভারী বা কম্পোজিট। এই ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা, এদের ভর স্থায়ী এবং অস্থায়ী মৌলিক কণিকার চেয়ে বেশি হওয়ার কারণে এদেরকে ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা বলা হচ্ছে। ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা, যে এদের ভর স্থায়ী এবং অস্থায়ী মৌলিক কণিকার চেয়ে বেশি হওয়ার কারণে এদেরকে ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা বলা হয়েছে। এটার উদাহরণ, এটা হলো আলফা কণা, আর একটা হলো ডিউটেরন। তাহলে আমরা স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কে জানলাম। মৌলিক কণিকা 3 ধরনের, একটা স্থায়ী, একটা অস্থায়ী, একটা ভারী বা কম্পোজিট মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকাটাকে আমরা 3 ভাগে ভাগ করলাম: ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা সংক্ষেপে একটু জানলাম। তারপরে অস্থায়ী এবং ভারী বা কম্পোজিট কণিকা সম্পর্কে এই জিনিস নিয়ে এই বই এর আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা আশা করি তোমরা আমাদের সাথে থাকবা। তাহলে কাজে বই এখন করোনাকালীন পড়াশোনা করতে হবে, কলেজ থাক না থাক, পড়াশোনা যার কাজ যে অবস্থানে আছে সেইখান থেকে অবশ্যই পড়াশোনা চালিয়ে যেতে হবে, এবং ধারাবাহিকভাবে পড়াশোনা করলে তাহলেই ভালো করা সম্ভব। আশা করি তোরা আমাদের সাথে থেকে পড়াশোনা করবা। আজকে এই পর্যন্তই। আমরা পরের দিন নতুন পড়া নিয়ে আবার আলোচনায় আসবো।